আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা হ্যাঁ, যেটা বিশেষ আলোচিত যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য, কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রামে বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। ওকে দেন। বন্ধুরা, ডালিম বিভিন্নভাবে ব্রেইন ওয়াশ শুধু হয়নি, আসলে সে ইচ্ছা করে মিথ্যা কথা বলছে। তার পুরো ইন্টারভিউতে সে ডাহা মিথ্যা কথা বলে গেছে। সেটার অনেকগুলো কারণ আছে, আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতে আলাপ করেছি। ডালিম বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে রাজি না, কিন্তু রশিদ, লেফটেন্যান্ট কর্নেল রশিদ, উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে নিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ডালিমের এই পরিবর্তন হয়েছে, এর পিছনে কোনো দুরভিসন্ধি আছে। ডালিম, রশিদ, ফারুক, শাহরিয়ার, যাদের কথাই বলুন না কেন, যারা বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র করেছে, তারা সবাই নিশ্চয়ই বহুবার আলাপে বসেছে, পরিকল্পনা করেছে, বঙ্গবন্ধু এবং তার পরিবারদের নিয়ে আলোচনা করেছে, তাদেরকে কি করবে এটা তারা পরিকল্পনা করেই এগিয়েছে। তাদের ভিতরে ব্যাপক মতভেদ থাকা অসম্ভব। তাই বঙ্গবন্ধুকে একজন জাতির পিতা মেনে নিচ্ছেন, আরেকজন মেনে নিচ্ছেন না, এটা মানা যায় না। তবে আরেকটি বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুকে কোনো অবস্থাতেই আসলে সে ক্যাজুয়ালিটি নয় বা তাকে মারার পরিকল্পনা ছিল না, এসব কথা এখন যদি বঙ্গবন্ধুর হত্যাকারীরা বলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, কোনোভাবেই না। তাদের টার্গেটই ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা। ব্রিটিশ সাংবাদিক অ্যান্থনি মাস্কারেনহাসের কাছে বহু বছর আগে ফারুক এবং রশিদ তারা সাক্ষাৎকার দিয়েছিল। সেখানে এই রশিদই মাস্কারেনহাসকে বলেছিল যে বঙ্গবন্ধুর জনগণকে উদ্বেলিত করার, আন্দোলনে ডাক দেওয়ার একটি ক্ষমতা আছে, মারাত্মক ক্ষমতা। উনি পাবলিককে জাগিয়ে তুলতে পারেন। তাই যদি বঙ্গবন্ধুকে তারা না হত্যা করত, তাহলে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাধারণ জনগণকে জাগিয়ে তুলত, সেটা তাদেরকে বিপদে ফেলত। These circumstances, couldn't you have forced him to resign, or was it necessary to kill him? No, you see, this, as I said earlier also, he's the man, say, up to the main front, but he's not an administrator. So in that, only thing that he has got a very good quality to agitate the general mass. Okay? So if he was remained alive, it would have been a very difficult for us to control the situation, whereby he is being a more experienced on the political side. So just to stay in the power, he could have done any sort of mischievous act at the cost of even the country also. So you would think that had Mujib remained alive, he would have turned the tables on you all? Yes, that would have been his first effort. And so you had to eliminate, you felt you had to kill him? Yes, I had to. তাই তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা। তারা প্ল্যান করেছে এবং সেই মোতাবেক এক্সিকিউট করেছে। তাদের টার্গেটই ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা, এবং তাই তারা করেছে। এটা স্পষ্ট, রশিদের সেই ইন্টারভিউ থেকে এটা স্পষ্ট। তাই একজন পরিকল্পনা করেছিল, আরেকজন করেনি, জানতো না, এটা ক্যাজুয়ালিটি, এসব মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে না। তারা সবাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র করে একমতে এক টার্গেটে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাইকে হত্যা করেছে।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা সবচেয়ে বেশি খ্যাপা আওয়ামী লীগের উপরে না, সবচেয়ে বেশি খ্যাপা তারা বিএনপির উপরে। কারণ তারা মনে করে বা করতো, যারা ফাঁসিতে ঝুলে গেছে, যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি 15ই আগস্টের। তারা যে কথাটি তাদের পারিবারিক সূত্রে বিভিন্নভাবে তারা প্রকাশ করেছে সেটা হচ্ছে যে জিয়াউর রহমান প্রমিস করেছিলেন যে তাদেরকে রক্ষা করবেন কোরআনের উপর হাত রেখে, কিন্তু জিয়াউর রহমান যেটা করেননি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার আগে উনি কোরআনের উপর হাত রাখেননি, বরঞ্চ বঙ্গবন্ধুর হত্যার পরে যখন দেশে টালমাটাল অবস্থা, কু, কাউন্টার কু ইত্যাদি চলছে এবং জিয়াউর রহমানের নিজেরও পার্সোনাল সিকিউরিটি ওয়াজ ইন সিরিয়াস ট্রাবল, এবং যখন 7ই নভেম্বর ঘটে এরপরে বঙ্গবন্ধুর হত্যাকারীরা তারা জিয়াউর রহমানকে গ্যারান্টি দিতে বলছিল যে তারা তাদের সিকিউরিটি পাবে, অন্যথায় জিয়াউর রহমানের নিজের সেখানে দায়িত্ব নেওয়াও মুশকিল হয়ে পড়েছিল। তখন তাদেরকে প্রোটেকশন দেবেন সেটা উনি কোরআনের উপর হাত রেখে বলেছিলেন, এটা সত্য কথা। কিন্তু কি হলো এরপর? জিয়াউর রহমান তার কথা রেখেছেন। জিয়াউর রহমান তাদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স ইত্যাদির মাধ্যমে তাদেরকে যাতে তাদের উপরে কোনো রকম আইনি প্রক্রিয়া না হয় এরকম আইন টেন করে তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন। দেশে উনি রাখেননি কেন? এজন্যই রাখেননি যে তাদেরকে দেশে রাখলে কুকে একটি বৈধতা দেওয়া হয়ে যায়। এই যে নৃশংস হত্যাকাণ্ড যেটা ঘটেছিল সেটাকে বৈধতা দেওয়া হয়ে যায়। তাহলে ভবিষ্যতে কোনো যদি সরকার আসে এবং সেই সরকারও আবার সামরিক অভ্যুত্থানের শিকার হলে জনগণ এটাকে যাতে খারাপভাবে দেখে এবং সামরিক বাহিনী যেন আবার ক্ষমতা নৃশংসভাবে না নিতে পারে, তার জন্য জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসিত করেননি। জিয়াউর রহমান তার জীবদ্দশায় বঙ্গবন্ধুকে কখনো অপমান করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যাবে না। খালেদা জিয়াও বঙ্গবন্ধুকে ডাইরেক্টলি কখনো অপমান করেছেন, শুধুমাত্র 15 আগস্টের কেক কাটা ছাড়া আমার জানা নেই। তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন সময় দেশে এসছে, ডালিমও গেছে, তারপরে রশিদ তো অনেকদিন ছিলই, ফারুক, ওরা সবাই রাজনীতি তো করেছে ফ্রিডম পার্টি। সুতরাং এরশাদের সময় সবচেয়ে বেশি তারা বাংলাদেশে যাতায়াত করত। এরশাদ তাদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করেছিল, যেমন ডালিমকে ভাইস প্রেসিডেন্টের অফার দিয়েছিল এরশাদ, সেটা আমি নিশ্চিত, এবং ডালিম সেটা অস্বীকার করতে পারবে না। এবং এছাড়াও ফ্রিডম পার্টিতে জয়েন করার কথা ছিল, কিন্তু ডালিম সেটা আমার আব্বার অ্যাডভাইস শুনে সেখানে জয়েন করেনি। এই দুটোই আব্বার অ্যাডভাইস ছিল যে ডোন্ট জয়েন এরশাদ, ডোন্ট জয়েন ফ্রিডম পার্টি। ব্যাপারটি হচ্ছে আব্বা কখনো ডালিমের সেই বঙ্গবন্ধু ফ্যামিলিকে নৃশংস হত্যাকাণ্ড সেটাকে আব্বা কখনো সমর্থন করেনি। তাই আমরা জানি যে তাদের ভেতরকার কথাটা কি। যেমন ধরুন বঙ্গবন্ধুর আরেকজন হত্যাকারী শাহরিয়ার, লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, ওনার ভাইকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। ওনার ভাই হচ্ছেন অপু ভাই। আপনারা বঙ্গবন্ধু হত্যাকারী অনেক পরিবারের সদস্যকে আমার বিভিন্ন সময় গত এই 17 বছরে অনেক সময় দেখেছেন, কিন্তু আপনারা জানেন না যে তারা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকারী পরিবারের সদস্য। উদাহরণ, এখনকার যে ভিডিওটি দেখবেন, সেই ভিডিওটি আজকে থেকে 10 বছর আগে আমি যখন ইটালিতে গিয়েছিলাম, সেই ইটালিতে ভ্রমণের সময় একজন স্ট্রিট পারফর্মার বাংলাদেশি, ওনার একটি ভিডিও করেছিলাম। সেখানে এক ঝলক, 1 মিনিট, ভিডিওটার 1 মিনিটের মাথায় এক ঝলক আপনারা দেখবেন যে স্ক্রিনের একেবারে কর্নারে কালো জ্যাকেট এবং গ্রে প্যান্ট পরা একজন দাঁড়িয়ে, চোখে চশমা, উনি হচ্ছেন অপু ভাই। অপু ভাই লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার ছোট ভাই। আচ্ছা, সারা ইউরোপে? হ্যাঁ, সারা ইউরোপে, এবং এমনকি টেলিভিশনে আমার দেখাইছে। হ্যাঁ, ইতালিতে অনেকে, আমি ট্রামে গেলে এমনি বিকালে আমাকে 30 টাকা 40 টাকা দিয়ে দেয়। আমি দেখিনি, টেলিভিশনে দেখি। তাই না? এদিকে তাকাবেন। ভিডিও করতেছেন? জি জি।
দেখেন আমাদের এই ভাই ক্রিয়েটিভ, ভেরি ভেরি ক্রিয়েটিভ। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সেজন্য না, আমি বাংলাদেশে পয়সা না দিই না না না, বুঝলেন, আপনি দিয়েছেন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। না না, আমি রাজশাহী। রাজশাহীর ভাই, রাজশাহীর ভাই, রাজশাহী ভাই, রাজশাহী ভাই। এবং উনিও একমত যে ওনার পরিবার অত্যন্ত ক্ষিপ্ত মূলত বিএনপির উপরে, যেহেতু বিএনপি তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসিত করেনি। এছাড়াও রশিদের পরিবারও জানি, রশিদ উনি যখন ক্যান্টনমেন্টে থাকতেন ওনার দোতলায় মোখলেস সাহেব থাকতেন, মানে আমি বুঝতে পারি না, আমি জানি। আর আরেকটা ব্যাপার হচ্ছে 2013-14 থেকে আমি লক্ষ্য করেছি যে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জামাতের সাথে এদের সম্পর্ক, জামাতের বিভিন্ন নেতার সাথে বঙ্গবন্ধুর অনেক হত্যাকারীদের দেখা সাক্ষাৎ হয়েছে। জামাতের ইউরোপিয়ান নেতা আমার বন্ধু ব্যারিস্টার আবু বকর মোল্লার সাথে দেখা হয়েছিল মেজর ডালিমের কোনো এক ডিনারে। কোন পরিবেশ, কোন পরিস্থিতিতে জামাতের নেতাও থাকে এবং সেখানে যাওয়াটা সেফ মনে করে মেজর ডালিম, আপনাদেরকে বুঝতে হবে। তুরস্ক অনেক সময় মিলন গ্রাউন্ড হিসাবে কাজ করেছে। আইএসআই এখানে ইনভলভ ছিল, পশ্চিমের কিছু গোয়েন্দা সংস্থা ইনভলভ ছিল। এগুলো সবই অনেক বছর ধরে পরিকল্পনা। বাধাটা ছিল আসলে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ কোনোভাবেই বঙ্গবন্ধুর হত্যাকারীরা শক্তিশালী হয়ে উঠুক এটা মেনে নিতে পারেনি। এমনকি বিএনপিকে ধ্বংস করে বঙ্গবন্ধুর হত্যাকারীরা বা জামাত পাওয়ারফুল হয়ে যাক বা বিরোধী শক্তি হয়ে যাক, সেটা আওয়ামী লীগ কখনো হতে দেয়নি। এবং সেখানে আওয়ামী লীগের পাশে ছিল ভারত। তাই আওয়ামী লীগ যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, তখন আওয়ামী লীগকে ধ্বংস করে আলটিমেটলি বিএনপিকে ধ্বংস করতে হবে, এই ছিল পরিকল্পনা। তাই এই যে জামাত বলেন, সমন্বয়কারীদের সৃষ্টি বলেন, আর্মির ভেতরে হিজবুত তাহরির পেনেট্রেশন বলেন, বিভিন্ন সিকিউরিটিতে পেনেট্রেশন বলেন, এই সকল জামাত, হিজবুত তাহরির, ইসলামিক গোষ্ঠী, মনোগোষ্ঠী, আইএসআই, এগুলো পেনেট্রেশন বলেন, এগুলো ফ্যাসিলিটেট করার জন্য বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ তারা সবাই, মনে রাখতে পারেন, তারা সবাই কিন্তু আর্মি অফিসার্স যারা এখনও বেঁচে আছে। তাই তারা এই লিয়াজগুলো মেনটেন করে এই পুরো প্ল্যানিংয়ের সঙ্গে জড়িত ছিল। আপনারা মনে করবেন না যে হঠাৎ করেই ডালিম 50 বছর পরে আবির্ভাব হয়ে গেছে। এই প্রক্রিয়া বহু বছর ধরে চলে আসছিল। তাহলে বর্তমানে কি হতে যাচ্ছে? ডালিম তো আর বিএনপির কাছে পুনর্বাসিত হওয়ার আশা রাখে না। আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না। তাদের একমাত্র অবস্থান হচ্ছে যদি তারা অনেকটা জামাতকে শক্তিশালী অবস্থায়, তাদের জোটগুলোকে, যেমন সমন্বয়কারী, জামাত, এদেরকে, এই জোটটাকে যদি তারা শক্তিশালী করে সামহাও যদি ডালিমকে একটা ফেস ভ্যালু নিয়ে, তাদের যেমন আজহারিকে একটা ফেস ভ্যালু, কিছুদিন পরে দেখবেন জাকির নায়ক একটা ফেস ভ্যালু হবে, এদেরকে নিয়ে যখন একটা মুভমেন্ট করতে পারবে, তখন ডালিমদের সেই ক্রোধ, এতদিনের ক্রোধ যে আমাদের রক্তে দাঁড়িয়ে বিএনপি ফয়দা নিয়েছে, এই যে ক্রোধ, এই ক্রোধটা, এই রিভেঞ্জের ক্রোধটা তাদের মিটবে এবং তাদেরকে যেভাবেই হোক পুরস্কৃত করার চেষ্টা করবে যারা সমন্বয়কারী, জামাত, হিজবুত তাহরির, তারা। তাই ডালিমের ভেতরে কিছু পরিবর্তন এসছে, সেই পরিবর্তনগুলো লক্ষণীয়, সেগুলো একটা জামাতি ইসলামিক সুরে পরিবর্তন। যেমন ধরেন জাতির পিতার প্রশ্নে রশিদের আগে সাক্ষাৎকার, যেমন ধরেন তৃতীয় মাতা জিলুরের সঙ্গে যখন সাক্ষাৎকার দিয়েছিল রশিদ কিন্তু জাতির পিতা মেনে নিয়েছিল বঙ্গবন্ধুকে, কিন্তু আমরা একটু ভিন্ন মাত্রায় দেখলাম ডালিম দেখলাম যে বঙ্গবন্ধুকে তার জাতির পিতা মানার ব্যাপারে তার অনেকগুলো কাউন্টার আর্গুমেন্ট সে দেওয়ার চেষ্টা করেছে। এবং ডালিম পুরো স্বাধীনতার বিষয়টিকে
সে মিথ্যাচার দিয়ে ভরে ফেলেছে। যেমন আমাদের স্বাধীনতার যেই পরে আমরা যেই জাতীয় সঙ্গীত পেয়েছি, জাতীয় সঙ্গীত সে গোলাম আজমের ছেলে সুরে কথা বলেছে। আমাদের মুক্তিযোদ্ধার দের ব্যাপারে তার যেই অবস্থান, ভারত প্রেম যুদ্ধকালীন সময়ে, এটা নিশ্চয়ই শুনেছেন যুদ্ধের পরে, কিন্তু তার মুখে শুনেছেন যুদ্ধকালীন সময় থেকেই টের পায় যে মিথ্যাচারগুলো। তারপর ভারতের কারণেই মুক্তিযুদ্ধ একটা পর্যায়ে এগোচ্ছিল, সেটা বলা মানে জামাতকে অনেকটা জাস্টিফাই করা। এটা ডালিমের পরোক্ষ ইঙ্গিত। এবং আরেকটি বিষয় হচ্ছে, এছাড়াও মুক্তিযুদ্ধে কয়জন মানুষ মরেছে ইত্যাদিগুলোকে প্রশ্নবিদ্ধ করা। 3 লাখ মরুক আর 30 লাখ মানুষ মরেছে, আমাদের অসংখ্য মানুষ মরেছে, সেটাকে তারপরেও 30 লাখ মরেনি, 3 লাখ মরেছে, সো হোয়াট, এরকম একটি যে জামাতি ভাব বা তাদের সমর্থকদের স্বাধীনতা বিরোধীদের ভাব, সেটাকে ডালিম জাস্টিফাই করেছে। তাই অনেক হলমার্ক আছে, যে হলমার্কগুলো থেকে, সাইনগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে এই পরিকল্পনাটা নতুন নয়। এই যে পরিকল্পনা যার ফলে ইউনূস সরকার এসছে, এটা নতুন নয়, এটা পরিকল্পনা বহু বছর ধরে ছিল এবং তারা বহু আগে থেকে কানেক্টেড। তাহলে সামনে কি করা উচিত? দেখেন, ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমেরিকা যাবে না। তুলসী কাবাট বলেন, এটা বলেন, অনেক কথা বলতে পারেন। যেমন কংগ্রেস থাকুক বা মোদি থাকুক, শেখ হাসিনাকে ভারত হ্যান্ডওভার করে দিবে না। ঠিক একইভাবে এমন কিছু ঘটতে দেবে না আমেরিকা যাতে করে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে বিপদে পড়ে যান। বাংলাদেশে এখন দেখতে হবে যে ওয়াকার কি করে, কারণ এই যে মৌলবাদী শক্তিগুলো, এবং পাকিস্তানের ইতিহাসে, আমাদের বাংলাদেশের ইতিহাসে যখনই ধর্মনিরপেক্ষতা প্রশ্নকে সাইডলাইন করে ইসলামিক মৌলবাদ বা ধর্মীয় মৌলবাদ চাঙ্গা হয়েছে, সবসময় আর্মি দায়ী। সেটা ইরাকে দায়ী, লিবিয়াতে দায়ী, বাংলাদেশে দায়ী, পাকিস্তানে দায়ী, এমনকি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন ছিল তখনও এই যে ধর্মীয়করণ রাজনীতিকে, এটা সবসময় আর্মিরা রেসপন্সিবল। এখন দেখা যাক ওয়াকার কি করে। ওয়াকার একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াকার সামহাও বাংলাদেশকে ইসলামী মূলরাষ্ট্র বানাতে দিতে চায় না। কিন্তু আরবির ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। সমন্বয়কারীরাও 45 জন পশ্চিমা বিভিন্ন দেশগুলোতে তারা অলরেডি ভিসা নিয়েছে, অলরেডি 45 জন। এক্সিট প্ল্যান তাদের রেডি আছে যদি ফেল করে। তাই আর্মির ভেতর থেকে একটা কাউন্টার কু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। অতএব কি করা যায়? বিএনপিকে কোন দিকে যেতে হবে? বিএনপি এখন যেই মোডে গেছে, এটা যাবে তারা, আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে নভেম্বরে আমি কয়েকবার স্ট্যাটাস দিয়েছি, ভিডিও করেছি, যে আমরা জানুয়ারি নাগাদ দেখব বিএনপি জামাতের বিরুদ্ধে চলে গেছে, এবং এটা জেনুইনলি গেছে। এটা রাইট ট্র্যাক। বিরোধিতা বাড়াতে হবে। আওয়ামী লীগ যেন কোনো অবস্থাতে বিএনপির বিরোধিতা না করে এই মুহূর্তে, যদি করে ভুল করবে, কারণ তার স্বাধীনতার পক্ষে শক্তি। এবং বিএনপি শেখ হাসিনাকে সমালোচনা করবে, তারপরে যেই মন্ত্রী মিনিস্টার যারা চোট ছিল তাদেরকে সমালোচনা করবে। এটা না করলে সাধারণ মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে চলে যাবে বিএনপি। কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের নিষিদ্ধতা চাইবে না, আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হবে, এই পক্ষে থাকবে। ছাত্রলীগকে জাস্টিফাই করতে হবে, ছাত্রলীগকে রাজনীতি করতে দিতে হবে, তাদের ভিতরে যারা ক্রিমিনাল তাদের বিচার হবে। এই পজিশনে বিএনপিকে থাকতে হবে। বিএনপি ডাইরেক্ট এদের বিরুদ্ধে যেতে হবে, সমন্বয়কারী, জামাত, হিজবুত তাহরির এবং মৌলশক্তিদের বিরুদ্ধে যেতে হবে। এরা যতই লাফাক, এদের জনসমর্থন নেই। ৮৮ ওরসে 10 লক্ষ মানুষ যায়, ভোটে 10,000 ভোটও পায় না। এই হচ্ছে এদের অবস্থান, যেটা কিনা অ্যাডভোকেট ফজলুর রহমান খুব সুন্দরভাবে বলেছেন। এটা মনে রাখতে হবে, এটা বিশ্বাস করতে হবে মনে প্রাণে। এবং আওয়ামী লীগকে পরোক্ষভাবে বিএনপিকে সাপোর্ট দিয়ে এদের বিরুদ্ধে যেতে হবে। দেখেন, যখন স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন, যখন আমাদের স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, আমাদের ৭২ সংবিধানকে মুজিববাদ বলে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে যদি সরকার আমাদের স্বাধীনতা নিয়ে খেলাকে অনুপ্রাণিত করে বা অ্যালাউ করে, তাহলে যে কোনো উপায়ে শক্তি প্রয়োগ করে হলেও এদের বিরুদ্ধে যেতে হবে। বিএনপি, আওয়ামী লীগ ঐক্য জোট করে পরোক্ষভাবে অন্তরালে এদের বিরুদ্ধে নামতে হবে, দরকার শক্তি প্রয়োগ করতে হবে। অনেকে বলে বা মৌলবীরা বলে যে
বিএনপি জায়গা জায়গায় সিন্ডিকেট দখল করছে, এই চাঁদাবাজি, আমি বলবো দখল করুক। কারণ এই সিন্ডিকেটগুলো বাংলাদেশের প্রেক্ষিতে এই সিন্ডিকেটগুলো চাঁদাবাজি না করলেও এলাকা, মহল্লা, পাড়া, গ্রাম, শহর, উপশহর নিয়ন্ত্রণ করে। সেটা শ্রমিকদের বিভিন্ন সেক্টর হোক, দোকানদারদের হোক, ব্যবসা হোক, সাপ্লায়ার হোক, এগুলো নিয়ন্ত্রণ করা মানে দেশকে নিয়ন্ত্রণ করা। এই সিন্ডিকেট বহু বছর ধরে দেশকে নিয়ন্ত্রণ করে আসছে। আওয়ামী লীগ নাই, বিএনপি নিয়ন্ত্রণ করবে। অন্যথায় এরা যদি নিয়ন্ত্রণ করে, যদি আজকে বিএনপি নিয়ন্ত্রণ না করে, আমি বলবো না বিএনপি চাঁদাবাজি করুক, কিন্তু সিন্ডিকেটগুলো দখল করে ফেলতে হবে। কারণ সরকার এদেরকে দখল করিয়েছে, ব্যাংক এদেরকে দখল করিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান। সুতরাং বিএনপি যদি এই সকল সিন্ডিকেটগুলো দখল না করে, সেগুলো দখল করবে জামাত। জামাত অলরেডি বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি কমিটি গঠন করেছে এবং সেগুলোকে নানানভাবে সমর্থন দিচ্ছে বিভিন্ন উগ্রগোষ্ঠী। তাই আওয়ামী লীগ যেন এর সমালোচনা না করে, সিন্ডিকেটগুলো দখল করার দরকার আছে। বিএনপিতে কিছু অন্তর্দ্বন্দ্ব হবে, কিছু পার্টির ভিতরে গণ্ডগোল হবে, সেটা একটা ফেজের ব্যাপার। খালেদা জিয়া উনি খুবই অসুস্থ। যখন উনি এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন, ওনার ছেলেকে উনি নিজেও চিনতে পারেননি, যতক্ষণ ওনাকে না বলেছে তারেক, উনি নিজেও চিনতে পারেননি। সুতরাং সেই অবস্থা থেকে আমাদের সেই খালেদা জিয়া, যিনি 90-এর অভ্যুত্থানের সময় জিপের দরজা দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ছাত্র জনতাকে, সেই খালেদা জিয়া আসা প্রায় অসম্ভব বলে মনে করি। কারণ আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, কিন্তু উনি খুবই অসুস্থ। সুতরাং ওনার পথ সে বসে থাকা বিএনপির জন্য ঠিক হবে না। তবে তারেক যদি এখন বাংলাদেশে যায়, অলরেডি বিএনপিকে যেভাবে থ্রেট দিচ্ছে অন্য দল, এদেরকে বোঝাতেই হবে যে বিএনপি আওয়ামী লীগকে থ্রেট তোমরা দেওয়া বন্ধ করো। তারেক শুধু ফিরে আসলে হবে না, তারেক ফিরে আসার আগে এরা তো অসুস্থ না, অর্থাৎ জামাত, হিজবুত তাহরির সমান, এরা সব অসুস্থ গোষ্ঠী। এই অসুস্থ গোষ্ঠীকে কিছু চিকিৎসা দিতে হবে তারেক আসার আগেই, যাতে করে তারেক আসতে পারে এবং আমরা শক্তিশালী রিফর্মড আওয়ামী লীগকে জেগে ওঠার সুযোগ দিতে পারি। অন্যথায় স্বাধীনতা চেতনা বিরোধীরা যেই পরিকল্পনা বহু বছর ধরে করছে, সেটাই বাস্তবায়িত হবে।